স্বাগতম জানাচ্ছি। আমি উজ্জ্বল দত্ত। আমাদের আজকের পর্বের বিষয় হচ্ছে HTML এর এবং CSS এটা কি এবং কেন ব্যবহার করা হয়। আপনি যদি ওয়েব ডিজাইন শিখতে চান বা ওয়েব ডেভেলপমেন্ট শিখতে চান, আপনাকে অবশ্যই HTML এবং CSS শিখতে হবে। HTML এবং CSS এর ভালো জ্ঞান না থাকলে আপনি কখনোই ভালো একজন ওয়েব ডিজাইনার বা ওয়েব ডেভেলপার হতে পারবেন না। কোনো একটি ভাষা শিখতে গেলে আমাদের যেমন বর্ণমালা শিখতে হয়, যেমন আমরা বাংলা ভাষা শিখতে তার জন্য আমাদের ও, আ, খ, খ ইত্যাদি শিখতে হয়। ঠিক একইভাবে আমাদের যখন ওয়েব ডিজাইন শিখবেন, আপনাকে অবশ্যই প্রথমে HTML এবং CSS শিখতে হবে। সো এই HTML এবং CSS এটা কি এবং কেন আমরা একটি ওয়েবসাইটে HTML এবং CSS ব্যবহার করব এবং এটার গুরুত্ব কি এবং সেই সম্পর্কে আজকে আমরা জানতে চেষ্টা করব। তো চলুন শুরু করা যাক। HTML কথাটির অর্থ হচ্ছে হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এটা হচ্ছে মূলত একটি মার্কআপ ল্যাঙ্গুয়েজ যেটার মাধ্যমে আমরা একটি ওয়েবসাইটের মার্কআপ করতে পারি। মার্কআপ করার অর্থ হচ্ছে একটি ওয়েবসাইটের বেসিক স্ট্রাকচার তৈরি করা। যেমন আমরা সাপোজ আমরা যখন দেখি বিভিন্ন বাড়ি বা কনস্ট্রাকশন তৈরি করা হয়, তখন প্রথমেই সেটার একটি স্ট্রাকচার বা বেসমেন্ট তৈরি করা হয়। সো এই যে একটা স্ট্রাকচার তৈরি করা হয়, সেখানে পিলার দেয়, ছাদ দেয় ইত্যাদি বিষয়গুলা ঠিক একইভাবে আপনি যখন কোনো একটি ওয়েবসাইট তৈরি করবেন, আপনাকে ফার্স্টেই সেই ওয়েবসাইটের এরকম একটি মার্কআপ তৈরি করতে হবে। সো সেই স্ট্রাকচারটি তৈরি করতে এবং HTML ব্যবহার করতে হয় এবং এই HTML এর যে কোডিং আছে সেগুলা ব্যবহার করে আপনাকে একটি ওয়েবসাইট এর স্ট্রাকচার তৈরি করতে হবে। HTML সাধারণত কিছু বেসিক কোডের মাধ্যমে নিয়ন্ত্রিত হয়ে থাকে এবং সেখানে রয়েছে কিছু ট্যাগ, অ্যাট্রিবিউট ইত্যাদি বিভিন্ন বিষয় রয়েছে যেগুলো আমরা ভবিষ্যতে জানার চেষ্টা করব। তো আপনারা স্ক্রিনে একটি বেসিক HTML এর ছবি দেখতে পাচ্ছেন। এটি হচ্ছে খুবই বেসিক একটি HTML কোডিং এবং এটি দেখতে আপনাদের কাছে অত্যন্ত জটিল মনে হচ্ছে যারা এটি প্রথমবারের মতো দেখলেন। কিন্তু আমি আপনাদের গ্যারান্টি দিচ্ছি এটি মূলত জটিল কোনো কোডিং না এবং আপনি যদি আমাদের এই টিউটোরিয়ালটি শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকেন, তাহলে আমরা এতটুকু আপনাকে বলতে পারি, আপনি অবশ্যই HTML জানতে পারবেন এবং HTML এর ব্যবহার করে যে কোনো ধরনের ওয়েবসাইট আপনি মার্কআপ করতে পারবেন। এরপর আসা যাক CSS। CSS কথাটির অর্থ হচ্ছে ক্যাসকেডিং স্টাইলিং শিট। একটু আগে আমরা দেখেছি যে HTML হচ্ছে একটি ওয়েবসাইটের মার্কআপের জন্য ব্যবহার করা হয় এবং সেই HTML দিয়ে যে মার্কআপ করব, একটি ওয়েবসাইটের যে একটি স্ট্রাকচার তৈরি করব, সেই স্ট্রাকচারকে স্টাইল দেওয়ার জন্য CSS ব্যবহার করা হয়ে থাকে। যেমন আপনি যখন একটি বাড়ি তৈরি করবেন, আপনাকে প্রথমেই সেই বাড়ি একটা স্ট্রাকচার তৈরি করতে হবে। তো স্ট্রাকচার তৈরি করার পর কিন্তু সেই বাড়িটি বসবাসের উপযোগী হবে না। সেটাকে বসবাসের উপযোগী করার জন্য আপনাকে সেখানে জানালা লাগাতে হবে, আপনার ঘরে ফ্যান লাগাতে হবে বা AC সেট আপ করতে হবে বা আপনার ঘরের ভেতর রং করতে হবে। তো এই যে আলাদা বিষয়গুলো, এক্সট্রা স্টাইলিং এর যে বিষয়গুলা, এটা যেমন আপনার বাড়িতে বা প্রত্যেকটি বস্তু তৈরি করার সময় করে থাকেন, ঠিক একইভাবে আপনি যখন আপনার ওয়েবসাইট তৈরি করবেন, তখন ওয়েবসাইটের স্ট্রাকচার তৈরি করার পর সেটাতে এক্সট্রা কিছু স্টাইলিং দেওয়ার জন্য এই CSS ব্যবহার করা হয়ে থাকে। HTML এর মতো CSS কে আমরাও এক ধরনের কোডিং বলতে পারি। আমরা আমরা একটি আমরা একটু আগে HTML এর এক্সাম্পল দেখেছি। ঠিক একইভাবে CSS এরও কিছু কোড লিখে HTML এর করা মার্কআপটাকে স্টাইল দিয়ে থাকি। HTML হচ্ছে একটি ওয়েবসাইটের বেসিক স্ট্রাকচার গঠন করে এবং CSS হচ্ছে সেই বেসিক স্ট্রাকচারের উপর স্টাইল দিয়ে আপনার ওয়েবসাইটটাকে পরিপূর্ণ রূপ ধারণ করে। উম, তার মানে আপনারা আশা করি সবকিছু বুঝে গেছেন। HTML CSS কেন গুরুত্বপূর্ণ এবং একটি ওয়েবসাইট HTML ও CSS ছাড়া তৈরি করা সম্ভব না। আশা করি সবাই বুঝতে পেরেছেন।
কম্পিউটারে যে কোনো একটি লোকেশনে আমরা আমাদের প্রথম HTML ফাইলটা ক্রিয়েট করতে যাচ্ছি এবং আপনারা জানেন HTML যেহেতু ওয়েবসাইট তৈরি করার জন্য ওয়েবসাইট তৈরি করার জন্য ব্যবহৃত হয়, তো HTML দিয়ে কাজ করতে হলে আমাদের অবশ্যই একটি HTML ফাইল তৈরি করে নিতে হবে। তো এটার জন্য আমরা রাইট ক্লিক করে নিউ থেকে টেক্সট ডকুমেন্ট নামক চলে যাচ্ছি। এবং দেখুন যেহেতু আমরা ফাইলের এক্সটেনশন শো করে আছি, সো আমাদের নেক্সট ডকুমেন্ট শেষে দেখা যাচ্ছে যে .txt নামে একটা এক্সটেনশন রয়েছে। সো আমরা এর জন্য এটা একটা নাম দিব। সো আমরা ইন্ডেক্স দিয়েছি এবং যেহেতু আমরা HTML ফাইল ক্রিয়েট করতে যাচ্ছি, তো আমরা txt এক্সটেনশনটা ডিলিট দিয়ে আমরা HTML বা HTML ও দিতে পারি। সো যার যেটা ইচ্ছা, সো বেটার HTML দিয়েই ক্রিয়েট করা। সো এন্টার। সো এখানে একটা পারমিশন চাচ্ছে যে আমরা কি সত্যি এই ফাইলটার নাম চেঞ্জ করব। ইয়েস, ওকে। দেন আমাদের একটা HTML ফাইল ক্রিয়েট করা হয়ে গেছে। ওকে ওকে, তো একটা জিনিস বোঝার বিষয় রয়েছে। সো আমরা এখন একটু গুগল ক্রোম নিয়ে ব্রাউজ করব। সো একটা জিনিস খেয়াল করুন। সো উপরে যে ইন্ডেক্স ডট HTML-টা লেখা রয়েছে, সো এইটার নাম হচ্ছে কি টাইটেল বার, আর নিচে একটা ফাইল রয়েছে। সো নিচে যে আমি দেখাচ্ছি এটা হচ্ছে কি অ্যাড্রেস বার। সো আপনার ফাইলটা কোথায় অবস্থান করছে বা কোথায় গিয়ে সেভ হচ্ছে, সো এটাকে খুঁজে পাওয়ার জন্য এই ফাইলটা খুবই ইম্পর্টেন্ট। ওকে ফাইন, দেন আমরা এডিট উইথ নোটপ্যাড প্লাস প্লাস দিয়ে ওকে ওকে। সো আমরা জানি যে HTML এর বিভিন্ন ভার্সন রয়েছে 4, 5, 3। সো বিভিন্ন ভার্সনে বিভিন্ন রকমের ডক টাইপ রয়েছে। সো আমরা আমরা যেহেতু HTML5 ইউজ করছি, সো আমরা রাইট অ্যাঙ্গেল লেফট অ্যান্ড ক্লোজ এক্সক্লেমেশন ডক টাইপ দেন HTML। ওকে, সরি একটা মিস্টেক হয়ে গেছে। ওকে ফাইন। ওকে, সো এখানে একটা জিনিস কারণ আমি কিন্তু এখানে আপার কেস লোয়ার কেস কিছুই বলি নাই। সো ওকে ফাইন, তো আমরা এখন একটা HTML ট্যাগ লিখব। HTML প্যারেন্টস লিখব। সো ট্যাগ যেহেতু কথাটা চলে আসলো, সো আমরা এখন একটু বলি। HTML এর যখন ধরুন আপনি একটি ছবি দিতে যাচ্ছেন বা একটি প্যারাগ্রাফ লিখতে যাচ্ছেন বা একটা ইমেজ দিবেন বা একটা ভিডিও দিবেন, সো প্রত্যেকটার জন্য একটা ট্যাগ রয়েছে। সো HTML এই ফাইলটার ভিতরে এই HTML দুটোর ভিতরে সবকিছুই আপনি লিখবেন, অবস্থান করবেন। সো HTML এর যেহেতু ট্যাগ নিয়ে কথা বলছি, সো এটা হচ্ছে গিয়ে ওপেন ওপেন ট্যাগ এন্ড ক্লোজ ট্যাগ। সো ওপেন ট্যাগের আমরা এখানে HTML ভিতরে এটার ভিতরে দুইটা মেইন পার্ট রয়েছে, হেড এন্ড বডি। সো আমরা একটু দেখব হেড ওপেন ক্লোজিং।
bar head, okay, then body part, body, okay. সো আমরা যখনই কোডিং করব তখন আমরা সব সময় চেষ্টা করব যে নিট এন্ড ক্লিন কোডিং করার জন্য। সো যে যত সুন্দর এবং গুছালো কোডিং করতে পারবে তার ভ্যালু তত বেশি। সো আমরা এখানে একটু ট্যাপ দিব, ওকে। সো ফার্স্ট অফ অল আমরা হেডের কাজটা কি, সো হেডের ভিতরে যেমন আমরা বডিটা একটু ক্লোজ করি, দেন আমরা বডিতে আসবো। হেডটা নিয়ে আমরা এখন দেখি হেডের ভেতর কি কি কাজ করা যায়। একটু এন্টার দিলাম, ওকে। হেডের ভিতরে টাইটেল, মেটা ট্যাগ, সব মেটা ইনফরমেশন এগুলা থাকে। তো আমরা ফার্স্ট অফ অল একটা টাইটেল ক্রিয়েট করি, টাইটেল টাইটেল টাইটেল, ওকে, চলে আসছে, দেখি টাইটেল, ওকে। তো টাইটেল ক্লোজিং ট্যাগ রয়েছে। সো আমরা এখানে যাই লিখবো, এখানে যাই আমরা লিখবো না কেন, সো ব্রাউজারে রান করালে সো সেটা আউটপুট হিসেবে আমরা দেখবো। সো এটা আমাদের টাইটেল। সো আমরা টাইটেল লিখতে পারি আই লাভ ওয়েব 360, আমি আমার চ্যানেলের নামটা দিলাম, ওকে। দেন দেখুন একটা জিনিস খেয়াল করুন, আমরা রান করালাম, দুঃখিত একটু সমস্যা হচ্ছে। সো দেখেন এখানে কোনো জিনিস শো করে নাই। তো আমরা যেহেতু এখানে লিখেছি আই লাভ ওয়েব 360, সো আমরা আউটপুট হিসেবে কিছু পাই না। এটা একটা কারণ রয়েছে। আমরা সবসময় খেয়াল রাখতে হবে যে HTML5 লেখার পরে সেভ করতে হয়, কন্ট্রোল দিয়ে এসে সেভ করতে হবে। তো আপনাদের বোঝার জন্য সেভ হয়েছে কি হয়েছে না সেটার জন্য আপনি একটু এখানে দেখুন, এখানে লাল লাল রয়েছে। সো আমরা তো কন্ট্রোল এস এ দিই, সো বাটনটা সবুজ হয়ে গেছে, সো আমাদের ফাইলটা সেভ হয়ে গেছে। এখন দেন আমরা যদি রান করাই, ওকে ফাইন, দেখেন আই লাভ ওয়েব 360, তো আমাদের টাইটেলটার নাম হয়ে গেছে আই লাভ 360, ওকে। প্রত্যেকবারই আমাদের এই ফাইলটাকে কোনো না কোনো ব্রাউজার দিয়ে ওপেন করতে হবে। সো এটা যদি আমরা কারণ আমাদের আউটপুটটা এই এই ব্রাউজার মাধ্যমে দেখতে হবে। তো গতবারের পর্বে আমরা দেখেছিলাম যে কিভাবে হেডিং এর মধ্যে হেডিং এর কাজটা দেখেছিলাম। তো এই পর্বে আমরা দেখবো বডির কাজটা। তো একটা জিনিস জানার বিষয় হচ্ছে আম, আহ, আমরা যে একটা ওয়েবসাইটে আউটপুট হিসেবে কোনো কিছু দেখি না, সবগুলা কিন্তু বডির ভিতরে কাজ হয়। তো বডির ভিতরে যা কাজ হবে, তো সেগুলো আমরা আউটপুট হিসাবে আহ, দেখবো। তো বডি, ওকে। তো ফার্স্ট অফ অল এই যে জায়গাটা, এই জায়গাটায় আমরা যা কিছু লিখবো, যা কিছু এখানে লিখবো সেটা শো করবে। এই ব্রাউজ করে নিয়ে নিচ্ছি। তো এই জায়গাটুকুতে সবকিছু শো করবে। হ্যাঁ, আমরা বডিতে যা লিখবো এইখানে সবকিছু শো করবে। তো তো প্রথমে কি দিয়ে শুরু করা যায়, আমরা হেডিং বা প্যারাগ্রাফ দিয়ে শুরু করি। আহ, so, এই যে সেভ করে নিলাম। তো তো হেডিং হচ্ছে ট্যাগ। তো হেডিং এর 6টি ট্যাগ রয়েছে, H1, H2, H3, H4, H5, H6। তো আপনারা একটু খেয়াল করবেন যে আহ, যদি আমরা কোনো নিউজ পেপারে দেখে খেয়াল করি,
তো ফার্স্ট অফ বলবেন যে নিউজটা খুবই ইম্পর্টেন্ট, তো সেটা খুবই একটু বড় থাকে। তো এবং যেটা একটু গুরুত্ব কম, তো সেটা হেডিংটা একটু ছোট থাকে। তো এবার স্টেপ বাই স্টেপ আসে। তো ফার্স্ট অফ অল আমরা হেডিংটা দেখি। হেডিং এর আবার ক্লোজ ট্যাগ রয়েছে। Okay. So this is our heading. Okay, fine. তো আপনাদের বুঝাতে আমি ভিডিওটা লেন্থ করার জন্য আমি আগে থেকেই কপি করে নিয়েছিলাম। ওকে, তো আমরা একটা সেভ করে নিই, সেভ করে আউটপুটটা দেখি একটু। তো দেখেন, একটু জুম করে নিলাম দেখার সাথে। তো ফার্স্ট হেডিংটা আমরা যে H1 দিয়েছিলাম, তো সেটা অনেক বড়। তো সেকেন্ডটা H2 একটু ছোট, H3টা আর থেকে আরেকটু ছোট, H4 H3 থেকে আরেকটু ছোট। তো এইভাবে স্টেপ বাই স্টেপ ছোট হয়ে আসছে, হেডিং 1, হেডিং 2, হেডিং 3, হেডিং 4, হেডিং 5, হেডিং 6। তো আশা করি আপনারা হেডিং এর কাজটা বুঝেছেন, হেডিং কিসের জন্য ব্যবহার করা হয়। তো আজকে আমরা আবার আরেকটা জিনিস দেখি, প্যারাগ্রাফ। প্যারাগ্রাফের কাজটা কি? তো প্যারাগ্রাফ হচ্ছে পি টেক দ্বারা ইউজ করা হয় প্যারাগ্রাফ। তো প্যারাগ্রাফ ক্লোজিং টেক রয়েছে। ওকে, দিস ইজ আওয়ার প্যারাগ্রাফ, সরি, প্যারাগ্রাফ। ওকে, সেভ করে নিলাম, আউটপুটে দেখে আসি। সো লুক এট দিস, দিস ইজ আওয়ার প্যারাগ্রাফ। আউটপুট আসছে, আমি একটু বড় করলাম দেখার সাথে। দিস ইজ আওয়ার প্যারাগ্রাফ। ওকে, সো দেন আমি আরেকটা লিখি, কপি করলাম, কন্ট্রোল ভি। ওকে, সেভ করলাম, আউটপুট হিসেবে দেখি। দেখেন, দুইটা চলে আসছে। তো একটা জিনিস জিনিস দেখাই। সো দেন দিস ইজ আওয়ার প্যারাগ্রাফ। ওকে, এখানে একটা স্পেস দিলাম। তো সেভ করলাম। তো আউটপুটটা এখন আমরা রিফ্রেশ করব। দেখেন, কোনো চেঞ্জ হয় নাই। যতবারই আমি এখানে রিফ্রেশ করব, কোনো চেঞ্জ হবে না। তো একটা জিনিস বুঝতে পেরেছেন যে আহ, যে HTML এ বা ওয়েব ডিজাইন শেখার জন্য যে এখানে স্পেস দেই, স্পেসের কোনো ভ্যালু থাকে না, না স্পেসের কোনো কাজ নেই। তো আমরা যতই স্পেস দেই না কেন বা কোনো গ্যাপ রাখি না কেন, আউটপুট হিসাবে কোনো স্পেস আসবে না। দেখবো অ্যাট্রিবিউট একটা প্যারাগ্রাফের মধ্যে কিভাবে দিতে হয়। সো চলুন শুরু করা যাক। সো আমরা ফাইলটা ওপেন করে নিচ্ছি। তো আগামী পর্বে আমরা দেখেছিলাম হেডিং এবং প্যারাগ্রাফ, প্যারাগ্রাফের কাজ কি। সো আমরা সবাই জানি যে আমরা আগামী পর্বে বলেছিলাম যে HTML এর মধ্যে কোনো স্পেস কাজ করে না বা আউটপুটে স্পেস শো করে না। সো আমরা স্পেস দিব না। ওকে, সো আমরা এগুলা দরকার নেই, এগুলা কেটে দিই। সো টাইটেলটা আমরা চেঞ্জ করে ফেলি, অ্যাট্রিবিউটিং প্যারাগ্রাফ। ওকে, এগুলো আমরা কেটে দিই। ওকে, ওকে, ফাইন। সো আপনি খেয়াল করুন, পি এইখানে হচ্ছে ট্যাগ একটা। সো অ্যাট্রিবিউট হচ্ছে ট্যাগের একটি বৈশিষ্ট্য। সো আমরা এখন দেখব। তো অ্যাট্রিবিউট দিতে হলে আমরা একটা ট্যাগ দিতে হবে, টাইটেল ট্যাগ টিআই।
সো এটা সবসময় আপনাদের ওপেনিং ট্যাগে দিতে হবে। সো ক্লোজ ট্যাগে দিলে হবে না। সো অ্যাট্রিবিউট দেওয়ার সময় সবসময় আপনারা খেয়াল করবেন যে ওপেনিং ট্যাগে আপনারা অ্যাট্রিবিউট দেবেন। সো টাইটেল ওকে, সো ডাবল কোট ওকে। সো আপনারা ইচ্ছা করলে ডাবল কোডও দিতে পারেন, আবার সিঙ্গেল কোডও দিতে পারেন। সো কোনো সমস্যা নেই, যার যার ইচ্ছা। তো আমি ডাবল কোডও দিচ্ছি। ওকে, সো আমি একটি টাইটেল দিচ্ছি, দিস ইজ আওয়ার প্যারাগ্রাফ নেম। ওকে, সো অ্যাট্রিবিউট হচ্ছে গিয়ে একটা জিনিস। সো এই যে আপনি এটা লেখা না, এই লেখাটার উপরে আপনি যদি মাউসটা রাখেন, তো এটা যে মানে কোন প্রসঙ্গে লেখা বা এই যে টপিকসটা এটা কি মিন করে, সো এইটা জানার জন্যই আপনাদের টাইটেল এই একটু ট্যাগটা ইউজ করতে হবে। সো আমরা একটু কিছু টেক্সট নিয়ে আসি। তো টেক্সট নেওয়ার জন্য আমরা একটি লরাম ইসলামে চলে যাও। সো এখান থেকে কিছু টেক্সট আমরা নিয়ে নিলাম। ওকে, সো এটা আমরা ক্লোজ করে দিলাম। ওকে, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম আর কন্ট্রোল বি দিয়ে পেস্ট করলাম। ওকে, ফাইন। সো এখানে চলে আসছে। সো আমরা এখন একটা জিনিস দেখি। তো আমরা আউটপুটটা দেখে আসি গিয়ে। ওকে, সো ওকে, সো আমরা একটু জুম আউট করে নিলাম। তো একটা জিনিস দেখেন, আমি মাউসটা এখন উপরে রাখলাম। তো এখানে একটা লেখা শুরু করছে, দিস ইজ আওয়ার নেম, দিস ইজ আওয়ার প্যারাগ্রাফ নেম। সো এটা হচ্ছে গিয়ে আপনার অ্যাট্রিবিউটের কাজ। তো অ্যাট্রিবিউট হচ্ছে গিয়ে আর একটু বিস্তারিত বলি। যখন আপনি ধরেন কোনো ইমেজ দিলেন, তো ইমেজটা কোন প্রসঙ্গের উপরে, ধরেন একটা ইমেজ দিলেন একটা ফ্লাওয়ার সম্বন্ধে, তো এখানে লিখতে পারেন, টাইটেল লিখতে পারেন দিস দিস ইজ দিস ইজ ফ্লাওয়ার। সো বা দিস ইজ অ্যানিমেল পিক, বা যে কোনো কিছু, যে প্রসঙ্গে পিকটা দিবেন বা লেখাটা দিবেন ওইটার উপরে টাইটেলে গিয়ে টাইটেলে একটুকুটে গিয়ে আপনি নামটা দিয়ে দিলেন, তো বুঝার স্বার্থে গিয়ে। সো আমরা যখন ওয়েব পেজ ডিজাইন করবো বা আরো জিনিস দেখবো, তো বেশিরভাগ ক্ষেত্রেই অ্যাট্রিবিউটটা দিতে হয়। সো একটা জিনিস, তো এখানে একটা কোটেশন দিলাম, স্পেস দিয়ে দিলাম বাংলাদেশ, বাংলাদেশ, বাংলাদেশ। সো একটা জিনিস খেয়াল করুন, বাংলাদেশকে আমরা স্পেসিফিক একটা জিনিস নাম উল্লেখ করবো, তো কি করতে হবে? সো আমরা যেহেতু বাইরে যেহেতু এই যে কোটেশন গুলা দিয়েছি, ডাবল কোটেশন, সো আমাদের ভিতরে দিতে হবে সিঙ্গেল কোটেশন, ভিতরে সিঙ্গেল কোটেশন দিতে হবে আমাদের। সো ওকে, সেভ করলাম, আউটপুটটা দেখে আসি। সরি, প্রবলেম হচ্ছে। দেখেন, দিস ইজ আওয়ার বাংলাদেশ প্যারাগ্রাফ নেম। সো এখানে ডাবল কোটেশনটা, হ্যাঁ, ভিতরে যে আমরা একটা স্পেসিফিক নাম দিয়েছি যে বাংলাদেশ, সো এটা আমাদের একটা সিঙ্গেল কোটেশন দিয়েছি, তো এটা একটা উল্লেখ করছে। সো আমরা যদি এখানে যদি ডাবল কোটেশন দেই আর ভিতরে যদি আমরা সিঙ্গেল কোটেশন দিই, বা এটা হইতে পারে আমরা বাইরে দিলাম সিঙ্গেল কোটেশন দেন দেন ভিতরে দিতে হবে ডাবল কোটেশন। তো এটা আপনাদের খেয়াল রাখতে হবে। আমরা যদি বাহিরে যদি সিঙ্গেল কোটেশন দেই এবং ভিতরে কিন্তু ডাবল কোটেশন দিতে হবে। সেভ করলাম, আউটপুটটা দেখে আসি। দেখলেন? ওকে, আশা করি সবাই বুঝতে পেরেছেন যে অ্যাক্টিভিটির কাজটা কি এবং কেন ব্যবহার করা হয়। সো ফার্স্ট অফ অল এটাকে একটু শুরু করে নিই।
ওকে ফাইন। সো বোল্ড দিতে হলে সো বোল্ডের একটি ট্যাগ রয়েছে, একটা লেখাকে মোটা কিভাবে করব, সো এটা একটা ট্যাগ রয়েছে, সো এটা হচ্ছে বি ট্যাগ। ওকে বি ট্যাগ। ওকে সো আমরা কতটুকু পর্যন্ত বোল্ড করব, তো আমরা এটা ডিক্লেয়ার করে দিতে হবে। সো ধরেন আমরা সম্পূর্ণ লেখাটাকে বোল্ড করব। সো সম্পূর্ণ লেখাটাকে বোল্ড করব। সো ফার্স্ট শুরু থেকে শেষ পর্যন্ত ধরেন আমরা এটা লেখাটাকে বোল্ড করব। সো ক্লোজ ট্যাগ দিয়ে দিলাম, বি ট্যাগ। ওকে সো আমরা দেখি এখন আউটপুটে কি আসে। সো একটু খেয়াল করবেন, দেখেন লেখাটা বোল্ড হয়ে গেছে। সো বোল্ড হয়ে গেছে লেখাটা। ওকে সো এখন আমরা আরেকটা জিনিস দেখি, তো একটা লেখাকে কিভাবে আমরা ইটালিক করব। আর একটা ফাইল তৈরি করলাম, ওকে কপি করে নিলাম জাস্ট। ওকে তো একটা লেখাকে ইটালিক করতে হলে তো আমাদের আরেকটা ট্যাগ ইউজ করতে হবে, ইএম ট্যাগ। সো ইএম ট্যাগ, ইএম। সো ধর আমরা সম্পূর্ণ লেখাটাকে ইটালিক করব। সো আমরা সম্পূর্ণ লেখাটাকে ইয়ে করলাম, সিলেক্ট করলাম। সো এখন আউটপুট হিসেবে দেখি, আমরা একটু জুম করে নিলাম বুঝে সাথে। ওকে সো আমরা রিফ্রেশ করলাম, দেখেন নিচের লেখাটা, হ্যাঁ নিচে যে একটা প্যারাগ্রাফ নিয়েছিলাম, তো এই লেখাটা ইটালিক হয়ে গেছে। সো আরেকটা জিনিস বলতে ভুলে গেছি। সো ধরেন আমরা স্পেসিফিক একটা ওয়ার্ডকে আমরা ইয়ে করব, মানে বোল্ড করব। সো আমাদের কি করতে হবে, ধরেন ধরেন এই জাস্ট প্রিন্টিংটাকে জাস্ট আমরা বোল্ড করব। সো যেখান থেকে আমরা যে ওয়ার্ডটাকে আমরা বোল্ড করব, সো সেই ওয়ার্ডটাকে আমরা জাস্ট বোল্ডের মধ্যখানে নিয়ে আসবো। সো আমরা প্রিন্টিংটাকে বোল্ড করব। ওকে সো ফার্স্ট টু লাস্ট আমরা বোল্ড ট্যাগ দিয়ে দিলাম, ওকে বি। ওকে ফাইন। সো আমরা একটু আউটপুট হিসেবে দেখি, তো আমরা জাস্ট এই যে প্রিন্টিংটা এটাকে আমরা শুধু বোল্ড করি, আর বাকিগুলো কিন্তু বোল্ড হবে না। তো রিফ্রেশ করলাম, দেখেন জাস্ট শুধু প্রিন্টিংটাই বোল্ড হয়েছে, আর বাকিগুলা যে নর্মাল যে আহ, আহ, রয়েছে, তো বাকিগুলো নর্মাল রয়েছে। সো ওকে ফাইন। সো আমরা এখন একটা ট্যাগ দেখবো কিভাবে একটা লেখার নিচে আন্ডারলাইন দিতে হয়। ওকে ফাইন। সো আমরা এটা কপি করে নিলাম, ওকে কন্ট্রোল বি। ওকে ওকে সো আন্ডারলাইন করার জন্য একটা ট্যাগ ইউজ করতে হয়, ইউ ট্যাগটা ইউজ করতে হয়। সো দেখেন আমি ফার্স্ট অফ অল সম্পূর্ণ লাইনটাকে আমি আন্ডারলাইন করলাম। ওকে এটা একটা ক্লোজ ট্যাগ, সো ক্লোজ ট্যাগ দিতে হবে, সেভ করলাম। দেন আমরা আউটপুটটা দেখে আসি। সো দেখি কি হয়, দেখেন সম্পূর্ণ লেখাটা একটা আন্ডারলাইনের মধ্যে চলে গেছে। সো দেখেন এই যে লেখাটা, এই যে প্যারাগ্রাফটা, লাইনটা, সো সম্পূর্ণ লেখাটাই নিচে কিন্তু একটা আন্ডারলাইন রয়েছে। সবাই বুঝতে পেরেছেন? সো চলে গেলাম। সো আমরা আরেকটা জিনিস একটু খেয়াল করি, যে ধরেন বিটেকটা আমরা যে বোল্ড করার জন্য যে টেকটা ইউজ করছি শুরুতে। সো এই টেকটা আসলে কিন্তু আমাদের তেমন কোনো কাজ নেই, কারণ HTML5 আসার পর থেকে কিন্তু এই টেকটা ইউজ করা হয় না। আরেকটা ট্যাগ ইউজ করা হয় স্ট্রং ট্যাগ, যেটা সো আমরা স্ট্রং ট্যাগটা ইউজ করব। ওকে আমরা কপি করে নিলাম সম্পূর্ণ এটাই। আমরা দেখি জাস্ট একবার,
আউটপুটটা কি হয় কিনা। ওকে, সো এখানে স্ট্রং ট্যাগ। ওকে, ওকে, সো আমরা লাস্টটা করছি। সো দেখেন স্ট্রং হয়ে গেছে। সো আশা করি বুঝতে পারছেন যে আমরা আমি সবাইকে রিকমেন্ড করছি যে আপনারা বিট একটা ইউজ করবেন না, যেহেতু HTML5 চলে আসছে। সো HTML5 এর মধ্যে এরা রিকমেন্ড করে যে স্ট্রং ট্যাগটাই। সো এটা কোনো কাজ নেই। সো আশা করি যে এটাই সবাই এড়িয়ে চলবেন, সবাই স্ট্রং ট্যাগটা ইউজ করবেন। তো আরেকটা জিনিস আমি বলতে ভুলে গেছি। সো এই যে ইটালিক যেটা আমরা দিয়েছিলাম, আরেকটা ট্যাগ দিয়ে কিন্তু ইটালিক লেখাটা মানে করা যায়, উম, প্রকাশ করা যায়। সো দেখি আমরা কপি করে নিলাম, দেন এন্টার পেস্ট করলাম। সো এটা হচ্ছে আই ট্যাগ। ওকে, আই, এটা একটা ক্লোজিং ট্যাগ। ওকে, সেভ করলাম, দেন আমরা আউটপুটে দেখে আসি। দেখেন ইটালিক হয়ে গেছে। এই যে হ্যাঁ, এটা কিন্তু ইটালিক ট্যাগ, দেন এটা একটা ইটালিক ট্যাগ। সো আমি রিকমেন্ড করবো সবাইকে যে ট্যাগটা ইউজ করার জন্য, যেহেতু একটা নির্দিষ্ট ওয়ার্ডকে আমরা করব। সো এসইও যে ব্যাপারটা আছে, যে সার্চ ইঞ্জিন অপটিক যেটা আছে, তো এটাকে ব্রাউজারে বেশি আনার জন্য ট্যাগটাই ইউজ করা হয়। তো এখন আমরা একটা জিনিস দেখবো যে আহ, একটা কন্ট্রোল করলাম। তো একটা ট্যাগের ভিতরে আরেকটা ট্যাগ আমরা কিভাবে ইউজ করব। ধরেন একটা লেখাকে আমরা বোল্ড করলাম। সো এই লেখার ভিতরে কিভাবে একটা ইটালিক নিয়ে আসবো। সো আমরা একটা স্ট্রং ট্যাগটা ইউজ করলাম। আশা করি সবাই বুঝতে পারছেন। স্ট্রং, আমরা সম্পূর্ণ লেখাটাকে স্ট্রং করব। ওকে, সো ধরেন আমি এই প্রিন্টিংটাকেই আমি ইটালিক করব। ওকে, সো ট্যাগ দিলাম। ওকে, সো দেখি আমরা আউটপুটটা কি আসে। সো আমরা কি করছি এখানে, একটা প্যারাগ্রাফ নিলাম পি ট্যাগ। সো আমরা সম্পূর্ণ লেখাটাকে বোল্ড করলাম, কিন্তু বোল্ড করার মাঝখানে একটা লেখাকে আমরা কি করব, ইটালিক করব। সো এর জন্য আমরা যে স্পেসিফিক যে ওয়ার্ডটাকে আমরা ইটালিক করব, সো সেই লেখা সেই ওয়ার্ডটা আমরা সেই ওয়ার্ডটাকে আমরা ট্যাগ দিয়ে আবদ্ধ করলাম এবং দেখবো আমরা কি। ওকে, আমরা রিফ্রেশ করে একটু দাও। ওকে, দেখেন এই যে প্রিন্টিংটা, হ্যাঁ, প্রিন্টিংটা শুধু আমি একটু করলাম। এই দেখেন শুধু জাস্ট প্রিন্টিংটা শুধু ইটালিক হয়েছে, বাট সবগুলা কিন্তু বোল্ড হয়ে আছে। হ্যাঁ, সো আশা করি আজকের ভিডিওতে যা মানে আমরা আরেকবার রিভিউ করি। তো আমরা ফার্স্ট অফ অল কি দেখলাম, একটা লেখাকে কিভাবে বোল্ড করতে হয়, এবং বোল্ডের দুইটি ট্যাগ রয়েছে, বি ট্যাগ, স্ট্রং ট্যাগ। সো আমরা স্ট্রং ট্যাগ নিয়ে কাজ করব। ওকে, দেন আমরা দেখলাম কিভাবে একটি লেখাকে ইটালিক করতে হয়। সো ইটালিক করার জন্য দুইটি ট্যাগ রয়েছে, ট্যাগটা আর এবং আই ট্যাগটা। সো আমরা ট্যাগটাই সবচেয়ে বেশি ইউজ করব। সো আরেকটা জিনিস আমরা দেখলাম যে আন্ডারলাইন। ওকে, তো কিভাবে একটি লেখার নিচে আন্ডারলাইন দিতে হয়। ওকে, সো আন্ডারলাইন ট্যাগের জন্য ইউএল ইউজ করব আমরা। দেন আমরা একটা জিনিস লাস্টে দেখলাম যে একটা প্যারাগ্রাফ নিয়েছি। তো আমরা একটু দেখি, এগুলো কেটে দিচ্ছি। সো একটু বড় করে নিচ্ছি। ওকে, ফাইন। সো
সো আপনারা একটু খেয়াল করবেন যে আজকে আমরা একটি বিষয় শিখবো, যেটা হচ্ছে গিয়ে যেমন যে আপনি দেখবেন যে একটি ওয়েবসাইট বা ওয়েবসাইটে টেক্সট লিখে কাটা থাকে। যেমন আমরা অনেক সময় দেখি যে বিশেষ করে ই কমার্স সাইটগুলোতে থেকে দেখি যে একটা পণ্য, হ্যাঁ, অর্ডার করার সময় যেমন প্রথমে লেখা থাকে 400 টাকা, দেন এটা কেটে লেখা থাকে 350 বা 300 টাকা, হ্যাঁ, সো 50 টাকা ছাড়। সো এই ট্যাগটা কিভাবে আমরা ইউজ করব? সো এই ট্যাগটা ইউজ করার জন্য HTML একটা ট্যাগ রয়েছে, এটা হচ্ছে ডিলেট ট্যাগ। সো আরেকটা ট্যাগ রয়েছে এস ট্যাগ। সো আমরা দেখি, ফার্স্ট অফ অল দেখি ডিলেট ট্যাগ। ওকে, সো আমরা এখানে একটু দেখি ডিলেট ট্যাগ DL, ওকে, DAL ডিলেট ট্যাগ, ওকে, আমরা দিলাম 400 টাকা, 400 টাকা। ওকে, আমরা আউটপুট হিসেবে দেখি। ওকে, সো আমরা আউটপুটে কি দেখলাম, এই 400 টাকা যে লেখা আছে সেটা কেটে দিছে, হ্যাঁ, একটা টান রয়েছে। সো আবার দেখবেন যে একটা ই কমার্স সাইটে দেখবেন যে এটার পাশেই লেখা থাকবে যে 350 টাকা, মানে 50 টাকা চার, হ্যাঁ, 350 টাকা। ওকে, সেভ করলাম, আমরা আউটপুটটা দেখি। তো দেখেন এটা সাথেই, হ্যাঁ, 350 টাকা লেখা আছে। সো আমরা আবার অন্য একটা ট্যাগ ইউজ করতে পারি, এস ট্যাগটা ইউজ করতে পারি। সো দেখি আমরা কি, ওকে, সো এস ট্যাগের একটা ক্লোজিং ট্যাগ। সো আমরা 400 দিলাম, ওকে, 400 টাকা, দেন এর পাশে দিলাম আমরা 350 টাকা। ওকে, ফাইন, আমরা একটু ব্রাউজারে যাই। দেখেন সেম টু সেম 400 টাকা, হ্যাঁ, টাকা থেকে 350 টাকাতে রূপান্তর হয়েছে। সো 50 টাকা ছাড়। সো এটা আমরা দেখলাম। সো এখন আমরা একটা জিনিস দেখবো যে একটি টেক্সটকে কিভাবে মার্কিং করতে হয়। যেমন ধরেন আপনি একটা সাইটে গেলেন, যে একটা বিশেষ একটা জিনিস, বিশেষ একটা মানে ওয়ার্ড, সেটাকে মার্কিং করে রাখবেন। বা আপনি দেখবেন যে আপনি যেমন খাতার মধ্যে দেখবেন আমরা রং পেন্সিল দিয়ে একটা মেইন পয়েন্টটাকে আমরা মার্কিং করে রাখি। সো এই জিনিসটা কেমনে হবে HTML এ? সো আমরা সেটা দেখবো। সো আমরা এখানে ধরেন এই এই জিনিসটাকে আমরা মার্কিং করব, এতটুকু থেকে এতটুকু পর্যন্ত আমরা মার্কিং করব। সো তো মার্কিং করার জন্য একটা ট্যাগ রয়েছে, সো মার্ক ট্যাগ, হ্যাঁ, সো এটা হচ্ছে একটা ক্লোজিং ট্যাগ। সো আমরা দেখি মার্ক, ওকে, সো আমরা এতটুকু পর্যন্ত মার্ক করব। ওকে, সেভ করলাম, আউটপুটে দেখি। দেখেন এই যে এই অংশটুকু মার্ক হয়ে গেছে, এই অংশটুকু মার্ক হয়েছে। সো আমরা এই অংশটুকুকে একটা বিশেষ গুরুত্ব দিচ্ছি, সো এই মার্কিং করার জন্য। সো মার্কেটিং টেকের কাজটা কি, বা মার্কেটিং টেক এটা আসলে এগুলা মোটামুটি সহজ আছে, আপনারা আসলে এগুলা বুঝতে পারবেন। সো আমরা একটা জিনিস খেয়াল করি যে আমরা এই যে মার্ক করছি যে যে সেন্টেন্সটা, সো এই মার্ক ট্যাগের মধ্যে কিভাবে আমরা এই লেখাটাকে বোল্ড করব। সো এই জন্য আমরা আগেই দেখেছি যে বোল্ড করার জন্য স্ট্রং ট্যাগটা ইউজ করতে হয়। সো আমরা স্ট্রং ট্যাগটা ইউজ করব। ওকে, ক্লোজিং দিলাম এতটুকু, স্ট্রং ট্যাগ, ওকে, সেভ করলাম, ব্রাউজারে গেলাম। সো দেখেন আমাদের এই যে পার্টটুকু আমাদের মুড়ো হয়ে গেছে বা স্ট্রং হয়ে গেছে। তো আশা করি সবাই বুঝতে পারছেন, এগুলো আসলে তেমন কোনো জটিল বিষয় না। আমি আগে বলছিলাম যে আমাদের প্রত্যেকটা ভিডিও আপনি খেয়াল করবেন ফার্স্ট টু লাস্ট, তো আসলে আস্তে আস্তে সবাই বুঝে যাবেন যে এটা হচ্ছে অ্যাকচুয়ালি আমরা অনেক সময় লিখে থাকি পরীক্ষার খাতায়, যেমন যারা সায়েন্স নিয়ে নিয়ে পড়েছেন বা যে বিষয় নিয়ে পড়েছেন সবারই এটার সাথে দেখা সাক্ষাৎ হয়েছে। সো লগ 10,
তো লগ লেখাটা একটু নিচে থাকে এবং 10 লেখাটা একটু উপরে থাকে। বা আমরা আরো অনেক সময় দেখেছি যে 2 স্কয়ার, 3 স্কয়ার, 4 স্কয়ার, 3 উপরে 2 থাকে। তো এই বিষয়গুলা কিভাবে HTML এ দেওয়া যায় বা HTML কোডিং এ দেওয়া যায় এবং আউটপুট আমরা দেখবো। সেই বিষয়টা নিয়ে আমরা আজকে বিস্তারিত আলোচনা করব এবং দেখব। তো চলুন শুরু করা যাক। টেক্সট লিখলাম। সো এখন আমরা ফার্স্ট অফ অল সুপারস্ক্রিপ্টে লিখবো, ট্যাগটা লিখবো। ওকে। সো এসইউপি সুপারস্ক্রিপ্ট এটা আসলে অ্যাকচুয়ালি ডাবল ট্যাগ, এটা একটা ক্লোজ ট্যাগ রয়েছে। সো ঢাকা, আমরা একটু আউটপুটে দেখে আসি। সো একটা খেয়াল করুন, বাংলাদেশ এবং বাংলাদেশের উপরে ঢাকা লেখাটা আছে। তো আহ, এটা হচ্ছে সুপারস্ক্রিপ্টের জন্য। তো আমরা এখন যদি সাবস্ক্রিপ্টে দেখি, তো জাস্ট কপি করলাম। ওকে, জাস্ট নামটা চেঞ্জ করে নিচ্ছি, ট্যাগের নামটা। ওকে, ফাইন। তো এখন চলুন আমরা আউটপুটটা দেখে আসি। তো দেখুন, সাবস্ক্রিপ্টের বেলা কি হয়েছে, বাংলাদেশের নিচে চলে আসছে ঢাকা লেখাটা, আর সুপার স্ক্রিপ্টের বেলা ঢাকাটা একটু উপরে চলে গেছে। সো আসলে অনেকের বুঝতে সমস্যা হবে। তো আমরা যেগুলা দৈনন্দিন জীবনে ইউজ করি, সো সেটা দিয়ে আমরা যেটা দিয়ে বুঝবো সেটা দিয়ে আমরা একটু লিখি, আহ, যেটার উদাহরণ দিলে সবাই বুঝতে পারবেন আরো। ওকে, ওকে, 10। ওকে, সো দেন সেম লেখাটা একটু কপি করে নিলাম। ও সরি, ওকে, ওকে, সেভ করে নিলাম। তো দেখুন, লগ 10, আশা করি এই উদাহরণটা দেওয়ার পর আপনারা সবাই বুঝতে পারছেন যে এটা আসলে কাজ কি বা এটা কেন ব্যবহার করা হয়। এই ট্যাগটা লগের উপরে কি চলে গেছে, 10 চলে গেছে। আবার একটা ট্যাগের মধ্যে লাগছে আমরা লগ 10টা একটু নিচে চলে গেছে। হ্যাঁ, তো আপনারা আশা করি এই ট্যাগটা সম্বন্ধে একটু বুঝতে পেরেছেন। তো এখন দেখুন, এখানে কিন্তু এই যে আমরা আউটপুট দেখলাম, এই দুইটা মানে লাইনটার মধ্যে পাশাপাশি চলে আসছে। কিন্তু থাকার কথা ছিল একটা লাইন পর আর একটা লাইন। তো আমরা যদি এখানে যদি দুইটা, আমরা তো পাশাপাশি চলে আসছে, তো আমরা যেহেতু দুইটা ট্যাগ লিখেছি, তো এখানে একটা, আমরা যদি এখানে ব্রেক দিতে চাই, সো একটা ট্যাগ ইউজ করবো আমরা এখানে বিআর ট্যাগ। ওকে, একটা নতুন ট্যাগের সাথে আমরা পরিচিত হলাম, বিআর ট্যাগ। ওকে, দেখুন একটা ট্যাগের নিচে আরেকটা চলে আসছে। সো আমরা সবারই প্রশ্ন থাকে, আপনাদের সবার একটা প্রশ্ন থাকতেই পারে যে আগের ভিডিওগুলোতে দেখেছি যে আমরা নর্মালি প্যারাগ্রাফ লিখি যখন, তখন একটা লেখার নিচে নিচে অটোমেটিক চলে আসে বা চলে আসে। কিন্তু এই ক্ষেত্রে মানে একটা লেখার নিচে আরেকটা লেখা আসে নাই। তো এটা আসলে নর্মালি যেটা হওয়ার কথা, সবারই প্রশ্ন থাকতেই পারে। সো এটা আসলে অ্যাকচুয়ালি হয়েছে ব্লক লেভেল এলিমেন্টের কারণে। সো অ্যাব্রিভিয়েশন হচ্ছে ওয়ার্ডের সংক্ষিপ্ত রূপ। যেমন বিভিন্ন অ্যাব্রিভিয়েশন দেখে থাকে যে ডট ডট দিয়ে লেখা থাকে, যেমন বিএ, এমএ, ডব্লিউএইচও, বিবিসি ইত্যাদি বিভিন্ন বড় বড় এক একটা ওয়ার্ড গুলোকে শর্টকাটকে আমরা অ্যাব্রিভিয়েশন লিখে থাকি। তো এই অ্যাব্রিভিয়েশন এর ব্যবহার আপনারা HTML কিভাবে করবেন, যেমন ধরেন একটা কমন অ্যাব্রিভিয়েশন হচ্ছে ডাব্লিউএইচও। ডাব্লিউএইচও এটার ফুল মিনিং হচ্ছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। সো এই অ্যাব্রিভিয়েশনটাকে আমরা এমনভাবে চাচ্ছি যে ডাব্লিউএইচও লেখা থাকবে এবং হু এর উপর যদি কেউ মাউসের কার্সার রাখে তাহলে এটার ফুল অ্যাব্রিভিয়েশনটা শো করবে। তো এটার জন্য HTML আলাদা একটা ট্যাগ ডিফাইন করা আছে, যেটা এবিবিআর এবিবিআর ট্যাগ নামে পরিচিত। সো এটি একটি ডাবল ট্যাগ। তো চলুন আমরা
শুরু করি। সরি, ABBR, ওকে। ABBR, ওকে। সো WHO, ওকে। এখানে একটা আমরা টাইটেল দিতে হবে, টাইটেল, ওকে। সো এটা টাইটেল, এটার ফুল মিনিংটা আমরা দিয়ে দিব, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। ওকে। সো আমরা এখানে ডট ডট দিয়ে দিব, ওকে। সো আমরা এবার আউটপুটে দেখে আসি। তো দেখেন, আমরা প্রিন্ট একটু ছোট করে নিই। দেখেন, আমরা এই মাউসের কার্সারটা এই ওয়ার্ডটার উপরে রাখলে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন নামে যে টাইটেলটা শো করবে। তো দেখেন নিচে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন কাজ করছে, ওকে। তো এখন আমরা আপনারা অনেকেই বলতে পারেন যে এটা তো আবার আমরা এভিওয়ার ট্যাগ ইউজ না করে প্যারাগ্রাফ ট্যাগ দিয়ে টাইটেল দিতে পারতাম। কারণ আপনারা অলরেডি আগের টিউটোরিয়ালে দেখেছেন যে প্যারাগ্রাফের মধ্যে যদি আমরা টাইটেল দিই তাহলে একই সিস্টেমে শো হয়, কিন্তু আসলে এটা ডিফাইন করবে আপনার এসইওতে হেল্প করবে। কারণ এই এবিবিআর ট্যাগটা যখন গুগল দেখবে, যারা এসইও জানেন বা এসইও সম্পর্কে আইডিয়া আছে, গুগল যখন দেখবে এবিবিআর ট্যাগ, তখন গুগল এটাকে ধরে নিবে অ্যাব্রিভিয়েশন হিসাবে। সো এই ক্ষেত্রে সঠিকভাবে কোড করতে হবে, যাতে করে আমরা এসইওতে আমাদের ওয়েবসাইটটাকে ভালো পজিশনে নিতে পারি। তো আশা করি এই ট্যাগ সম্বন্ধে বুঝতে পেরেছেন। আহ, এটা তো আজকের পর্বে যেটা আমরা শিখবো সেটা হচ্ছে লিঙ্ক করা। HTML এর মধ্যে আপনি কিভাবে লিঙ্ক করতে পারেন, কারণ অনেক সময় দেখি যে আমরা বিভিন্ন সাইটে ঢুকি এবং সেখানে ক্লিক হেয়ার লেখা থাকে বা এই জাতীয় কোনো কথা লেখা থাকে। সো আমরা সেখানে ক্লিক করলে অন্য একটি পেজে ওখান থেকে আমরা চলে যাই। এটাকে বলে মূলত লিঙ্ক করানো। সো HTML লিঙ্ক করানোর জন্য যে ট্যাগটি ইউজ করে, এ ট্যাগ। সো এ ব্যবহার আমরা লিঙ্ক করতে পারি। সো আমরা এখানে এ ট্যাগটি ইউজ করলাম, ওকে। আমরা এই আগের এটা কেটে দিই, এ ট্যাগটা ইউজ করি, ওকে। আমরা এখানে লিঙ্ক করলাম এ ট্যাগটা। সো এবং আপনি যে কথাটা লিঙ্ক করাবেন সেই কথাটা মাঝখানে লিখতে হবে। সো আমরা এখানে একটা লিখে দিলাম, ক্লিক হেয়ার, হেয়ার, ক্লিক হেয়ার, ওকে। আমরা এখন একটা আউটপুটে যাই। Sorry. এখানে লেখা ক্লিক হেয়ার, ওকে। ওকে। সো যেই কথাটা আমরা লিঙ্ক করাবো সেই কথাটা এখানে লিখে দিতে হবে, যে আমরা কোন সাইটটাকে বা কোন পেজটাকে আমি লিঙ্ক করাবো। সো আমরা এইচ আর এফ লিঙ্ক করাতে হবে। সো সরি, একটু ভুল হয়ে গেছে। আমরা যে লিঙ্ক করাবো কথাটা, সেই কথাটা মানে ফার্স্ট ট্যাগের ভিতরে লিখতে হবে, যে ফার্স্ট যে ওপেনিং যে ট্যাগটা ইউজ করছি সেই ট্যাগের মধ্যে লিখতে হবে সেই কথাটা, কোন পেজটাকে আমরা লিঙ্ক করাবো, ওকে। ডাবল, ওকে। সো আমরা আমরা ইউটিউব পেজটাকে লিঙ্ক করাই। ওকে, স্ল্যাশ www.youtube.com,
youtube.com। ওকে, তো আমাদের ইয়ে করা হয়ে গেছে। তো আমরা এবার আউটপুট দেখে আসি। সো দেখুন আমরা এখানে লিঙ্ক করানো হয়ে গেছে। তো আমরা যদি এখানে একটা ক্লিক করি তো আমাদের একটা অন্য পেজে নিয়ে যাবে, কি আমরা কোথায় নিয়ে যাই। সো দেখুন আমাদের ইউটিউবে নিয়ে গেছে, ইউটিউবে নিয়ে গেছে আমাদের। তো আশা করি বুঝতে পারছেন যে লিঙ্ক কিভাবে করতে হয়। ওকে, তো ফার্স্ট অফ অল আমরা আগে ভিডিওগুলো দেখেছিলাম যে একটি ট্যাগ ইউজ করলে বিভিন্ন কন্টেন্টগুলো চলে আসতেছে। তো ইমেজ আমরা কিভাবে আনবো? তো ইমেজ আনতে হলে আমাদের যে যে ইমেজটা দরকার বা যে ইমেজটা প্রয়োজন সেই ইমেজটা কি করতে হবে? আমাদের যে প্রথম যে ফোল্ডারটিতে আমরা যে ইন্ডেক্স ফাইলটা সেভ করে রেখেছিলাম, তো সেখানে আমি দুইটা ইমেজ আগে থেকেই নিয়ে আসছি। তো ওই ইমেজটাকে আমরা ওই পেজের মধ্যে লিঙ্ক করাবো। সো চলুন শুরু করি। তো ফার্স্ট অফ অল ইমেজ আনার জন্য আমাদেরকে একটি ট্যাগ ইউজ করতে হবে, ইমেজ ট্যাগ, একটা সিঙ্গেল ট্যাগ। ওকে, দেন একটি এসআরসি। ওকে ওকে, সো এখন আমরা কি করতে হবে? আমরা যে প্রথম যে ফাইলের মধ্যে যে আমরা ফাইল সেভ করে রেখেছিলাম, তো এই ফাইলের মধ্যে থেকে আমরা যে দুইটা ইমেজ রেখেছিলাম এখানে, সো এই ইমেজ দুইটাকে আমরা পেজে নিয়ে লিংক করাবো। সো আমাদের কি করতে হবে? সো এই যে ফাইলের মধ্যে যে পেজটা মানে যে নাম রয়েছে, যেমন আমি একটা রেখেছি flower.jpg আর একটা রেখেছি লোগো। তো আমাদের ওয়েবসাইটের টিউটোরিয়ালের যে ইউটিউব পেজের লোগোটা আমি রেখেছি এখানে। সো আমি এই পেজটা যে flower.jpg যে ইমেজটা রেখেছি, এই ইমেজটার নামটা শুধু আমি কপি করলাম। ওকে, দেন আমি চলে যাচ্ছি কোডে। ওকে, জাস্ট টেস্ট করলাম। ওকে, দেখেন আমরা আউটপুটটা দেখে আসি কি হয়। দেখেন চলে আসছে ইমেজটা, আমরা যে ইমেজটাকে আমরা এখানে লিংক করাইছি ইমেজটা চলে আসছে। সো দেখুন ইমেজটা অনেক একটু বড়। সো বড় হওয়ার কারণ হচ্ছে গিয়ে আমরা যে ফোল্ডারে ইমেজটা রাখছিলাম, তো এই ইমেজটার যে সাইজ এঁকেছিল মানে সাইজটা 278 ইন্টু 181 ছিল। সো ব্রাউজারে সেই সাইজটাই কল করবে। সো সেই সাইজটা উইডো হাইট কমানোর জন্য পরবর্তীতে আমরা ভিডিওগুলোতে দেখব। তো আমরা আরেকটা ইমেজ আমরা দেখছিলাম, তো আমরা আরেকটা ইমেজ কল করি। তো ওকে, সেম ভাবে জাস্ট আমি কপি করে নিচ্ছি। ওকে ওকে, সো আমরা যে ফোল্ডারে গেছিলাম আর একটা ওই ইমেজটা আমরা জাস্ট শুধু নামটা। সো একটা জিনিস খেয়াল করতে হবে যে সরি একটু সমস্যা হয়েছিল। সো একটা জিনিস সবসময় খেয়াল করতে হবে যে আমরা যে ইমেজটাকে লিংক করা চাচ্ছি বা ইমেজটাকে আমরা ব্রাউজারে আনতে চাচ্ছি, সো ইমেজটার সঠিক নামটা যেভাবে ফুল দেওয়া আছে আমরা কি করতে হবে? জাস্ট এই ইমেজটা গিয়ে রিনেমে গিয়ে কপি করে নিলাম ফুলটা, দেন যেভাবে আছে ইমেজটার নামটা জাস্ট সেইভাবে আমরা জাস্ট এখানে কপি করে দিব। শো হয়ে যাবে। যদি কোনো কারণে ইমেজের নামটা ভুল আসে তখন কিন্তু ইমেজটা শো করবে না। সো এই জিনিসটা খুবই খেয়াল রাখবেন। তো দেখুন, সো একটু সমস্যা হয়ে গেছে। তো ইমেজটা একটু বড় হয়ে গেছে। সো একটু খেয়াল করতে পারছেন ইমেজটা আসছে, বাট ইমেজটার যে হাইট লেন্থ সবগুলোই বড় সাইজ। সো আচ্ছা, আশা করি সবাই বুঝতে পারছেন যে কিভাবে ইমেজ আনতে হয়। সো আরেকটা জিনিস আমরা একটু দেখি। সো আরেকটা জিনিস হচ্ছে এলটি ট্যাগ বা অল্টার ট্যাগ, যেটা এসইও তে কাজ করে। যখন আপনি ধরেন বাজারে যে আপনি যে ইমেজটা কল করেছেন সেই ইমেজটা রিফ্রেশ লোড হচ্ছে না, তখন আপনার সেই ইমেজটা কি ইমেজ দিয়েছেন সেই ইমেজটাকে ব্রাউজার তো বুঝতে হবে। সো আপনি একটা অল্টার ট্যাগ দিয়ে দিলেন, তো এই একটা ইমেজটা সম্বন্ধে দিয়ে দিলেন কি ইমেজটা কিসের ইমেজ। তো আমি দিলাম দিস ইজ অ্যান ইমেজ
image about flower, sorry, about flower, flower. ওকে, সো আমরা আউটপুটটা দেখে আসি। ওকে, সো ইমেজ এখানে ডিফল্ট যে সাইজটা আছে সেই সাইজটাই মূলত এখানে শো করে। আমরা এখান থেকে একটা ইমেজ কেটে দিলাম আমাদের বোঝার সুবিধার্থে, বা থাকতে পারে, কোনো সমস্যা নাই। আমরা বোঝার সুবিধার্থে একটা ইমেজ কেটে দিলাম। হ্যাঁ, প্রথম ইমেজটার দিকে যদি একটু খেয়াল করি আমরা, ব্রাউজারে গেলাম, তাহলে দেখতে পারবো প্রথম ইমেজটা একটু বড়, এবং দ্বিতীয় ইমেজটার দিকে যদি একটু আমরা খেয়াল করি একটু ছোট। তো এটা কারণ হচ্ছে গিয়ে কম্পিউটারে এই সাইজেই সেভ করা ছিল। তো তো এখন আমরা যদি প্রথম ইমেজটার সাইজ ছোট করতে চাই, আহ, সেই ক্ষেত্রে আমরা একটি অ্যাট্রিবিউট ইউজ করব, উইথ নামক অ্যাট্রিবিউট। তো এটা আসলে অ্যাট্রিবিউট দিয়ে উইড নির্ধারণ করা যায়, বা সিএসএস দিয়ে উইড নির্ধারণ করা যায়। তো এটাকে আমরা লিজেড টাইপ অফ সিএসএস ও বলতে পারি। আবার উইড, ওকে, উইড। তো আমরা উইড দিলাম 250 পিক্সেল। ওকে, তো পিক্সেল কথাটা যখন চলে আসলো, তো পিক্সেল কথাটা মানে হচ্ছে যে আমরা যদি কম্পিউটারে যদি ধরুন ডট ডট দিই, ধরুন এভাবে ডট ডট দিলাম, এই প্রত্যেকটা ডটই হচ্ছে একটা পিক্সেল। বা ধরুন আমরা খাতার মধ্যে ফুটা দিলাম, একটা একটা করে ফুটা দিলাম, তো ওই যে ফুটাগুলো আছে ওই ফুটাগুলো এক একটা পিক্সেল হিসেবে কাউন্ট করা হয়। তো আশা করি বুঝতে পেরেছেন। তো আমরা সেভ দিলাম, আমরা দেখি আউটপুটটা কি আসে। তো দেখলাম একটু স্বাভাবিক থেকে বড় হয়ে গেছে। তো ইমেজ দিয়েছি, এখন ইমেজ একটা হাইট দিই আমরা। হাইট দিলাম 250 পিক্সেল। अगेन ওকে, সেভ করলাম। দেন আমরা আউটপুটটা দেখে আসি। একটু লম্বা হয়েছে, বোঝা যাচ্ছে। তো আশা করি ইমেজে কিভাবে হাইট বা উইডথ দিতে হয় আমরা বুঝতে পেরেছি। এখন আমরা একটা জিনিস দেখি যে একটা ইমেজের মধ্যে কিভাবে একটা লিংক দিতে পারি, বা লিংক শেয়ার দেখাতে পারি, এটা কিভাবে ইউজ করব সেটা আমরা একটু দেখে নিই। একটা লিংক দিতে হলে অ্যাকচুয়ালি একটা ট্যাগ নিলাম। ওকে, ওকে, সরি, অ্যাব্রিভিয়েশন, ট্যাগ, ওকে, ইটস। তো আমরা গুগলটাকে রিপ্রেজেন্ট করি, http .google.com, ওকে। তো এটাকে আমরা ক্লোজ করে দিচ্ছি। ক্লোজ এখানে শেষের দিকে আমরা ক্লোজ বার দিয়ে ক্লোজ টেক করে দিব। ওকে, আমরা ক্লোজ ক্লোজ করে দিলাম। দেন আমরা আউটপুট একটু দেখে আসি। ওকে, তো দেখেন, আচ্ছা আমি আবার আবার যাচ্ছি। আচ্ছা, তো দেখুন এই যে ছবিটার মধ্যে যদি আমরা যখন ক্লিক করি, তাহলে দেখবো আমরা যে আমরা যেহেতু এখানে লিঙ্ক শো করেছি google.com, তো আমরা এখানে যদি ক্লিক করি, বা এখানে যদি একটা মাউস কার্সার নিয়ে যদি আমরা ক্লিক করি, তখন আমরা ছবিটার সাথে ক্লিক করার সাথে সাথে আমাদের গুগল পেজে নিয়ে যাবে। তো চলুন আমরা দেখি, ক্লিক করে দেখলাম, দেখেন আমরা ছবিটার উপরে ক্লিক করার সাথে সাথে আমাদের একটা পেজে নিয়ে গেছে, গুগল পেজে।
সো এটা কারণ হচ্ছে কি আমরা এখানে যেহেতু লিঙ্ক করে নিয়েছি যে ছবিটা ক্লিক করলেই আমরা একটা গুগল পেজে চলে যাব। সো এটাই হচ্ছে এটার ব্যবহার। তো আসলে এটা কোনো জটিল কোনো কাজ নয়। আশা করি সবাই বুঝতে পেরেছেন কিভাবে ছবির হাইড হুইড দিতে হয় এবং কিভাবে একটা ছবিতে লিঙ্ক করাতে হয়। তো দেখেছিলাম কিভাবে একটা ইমেজের হাইড হুইড দিতে হয়। তো আজকের প্রোগ্রামে দেখবো একটা ইমেজের পাথ ও লোকেশন সম্পর্কে। তো চলুন শুরু করা যাক। গতবার আমরা দেখেছিলাম ইমেজের বেশ কিছু বিষয় দেখেছি। আজকে আমরা আরো কিছু বিষয় সম্পর্কে জানবো। আম, যেমন গত পর্বে আমরা ইমেজের লিংক করানো শিখেছি, ইমেজের উইড হাইট দেওয়া শিখেছি। তো দেখুন এখানে মাত্র দুইটা ইমেজ ইমেজ ছিল, বা আমরা দুইটা ইমেজ এখানে শো করিয়েছি। আমরা ইমেজ শো করেছি এখানে। এখানে মাত্র আমরা দুইটা ইমেজ শো করিয়েছি। আমি সেভ দিই নাই। ওকে, দুইটা ইমেজ এখানে শো করেছি। তো এখন একটা জিনিস হচ্ছে আমরা যদি ধরেন এই দুইটা ইমেজের মধ্যে যদি আমি একটা প্যারাগ্রাফ দিতে চাই, ধরেন একটা প্যারাগ্রাফ দিলাম, দিস ইজ আওয়ার প্যারাগ্রাফ। ওকে, সরি মিস্টেক হয়ে গেছে। ওকে, সো সেভ করে নিলাম, একটা আউটপুট দেখি। হ্যাঁ, আমরা দুইটা জিনিস পার্ট হয়ে গেছে, একটা নিচে একটা নিচে চলে আসছে। ওকে, আমরা একটা ভুল করেছি, কোথায় ভুলটা করেছি? হ্যাঁ, আমরা ক্লোজ করি নাই। হ্যাঁ, ওকে, দেন আমরা আউটপুটটা দেখেছি। হ্যাঁ, দেখুন দুইটা আমরা এখানে ইমেজ দুইটাকে সেপারেট করার জন্য লিখেছি। দেখুন দুইটা ইমেজের মধ্যে একটা প্যারাগ্রাফ ঢুকে গেছে। তো যে এই দুইটা ইমেজের মধ্যে একটা দূরত্ব করার জন্য আমরা একটা প্যারাগ্রাফ দিয়ে দিলাম। তো এখন একটা জিনিস লক্ষণীয় বিষয়, আহ, আহ, আমরা এখানে দুইটা ইমেজ দিয়েছি, একটা ওয়েব পেজে। তো আর দুইটা ইমেজ থাকবে না। একটা ওয়েবসাইটে ধরুন 10টা ইমেজ থাকতে পারে, 40টা ইমেজ থাকতে পারে, 100টা ইমেজ থাকতে পারে। তো একটা পেজে যখন অনেক ইমেজ থাকবে আমাদের ওয়েবসাইটে, তখন এই ইমেজ ফাইলের সাথে আমাদের একটা ইমেজ ফাইল নিয়েছিলাম, এই যে ইমেজ ফাইল, হ্যাঁ ইমেজ ফাইলের সাথে যখন আমরা আম, ধরুন আমরা ধরুন 100টা ইমেজ এখানে রেখে দিই, দেখবো যে উম, একটা হিজিবিজি হয়ে গেছে বা অসুন্দর হয়ে গেছে, মানে সুন্দর লাগবে না, মানে মানে ফাইলগুলো সাজানো থাকবে না। তো তার জন্য তাই জন্য আমরা একটা তাই আমরা কি করতে পারি, শুধু ইমেজগুলোর জন্য আমরা একটা নতুন ফাইল বা ফোল্ডার ক্রিয়েট করে নিতে পারি। তো একটা ইমেজ ফোল্ডার নামক ফোল্ডার ক্রিয়েট করে নিলাম, ইমেজ। তো এই ইমেজ ফোল্ডার এই ইমেজ ফোল্ডারের ভিতর আমরা যদি এই ইমেজগুলা আহ, রেখে দিই, রেখে দিলাম। তো এই ইমেজ ফোল্ডার ভিতরে যদি আমরা যদি এখন 500টা 400টা 1000টা যদি ইমেজ রেখে দিই, তো জিনিসগুলা মানে হিজিবিজি হয়ে যাবে না, সুন্দর লাগবে। মানে আমাদের তো এটা কোনো সমস্যা হবে না। তো এখন চলুন একটা জিনিস আমরা এখন একটু রিফ্রেশ দিলাম, দেখুন যে ইমেজ দুটো শো করছে না। সেটা কিসের জন্য বা কারণ কি? তো সেইটা আমরা এখন একটু দেখব। তো আমরা এর জন্য আমরা লোকেশন পাথটা আমরা ইউজ করব। কিসের জন্য এটা ইমেজটা শো করছে না? তো আমরা আগে একটা জিনিস দেখেছিলাম যে অল্টার ট্যাগ ইমেজ শো না করলে দিস ইজ আওয়ার ইমেজ অ্যাবাউট ফ্লাওয়ার।
এই জিনিসটা শো করেছে, হ্যাঁ। তো আমরা বলছিলাম যে কোনো ব্রাউজার যখন একটা ইমেজ শো করবে না, তো এটা কিসের ইমেজ, হুম, সেটা সম্বন্ধে বলে দিবে। আমরা আগের ভিডিওগুলোতে বলেছিলাম। তো এইটা ইমেজ অ্যাবাউট ফ্লাওয়ারটা এটা অল্টার ট্যাগ, এই কারণেই সেটা ব্যবহার করা হয়েছিল। তো আচ্ছা, আমরা এখন ইমেজগুলো শো করছে না, সেটা কারণ কি আমরা একটু দেখে নিই। তো আমরা যে ফাইলের মধ্যে ইমেজগুলো রেখেছিলাম, তো আমরা কোথায় রেখেছিলাম ইমেজ, যে এগুলো রেখেছিলাম ইন্ডেক্স ফাইলের সাথে, ইমেজ নামক ফোল্ডার। আমরা কিন্তু ইন্ডেক্স ফাইলের সাথে রাখিনি, হ্যাঁ, আমরা একটা রাখছি কি ইমেজগুলা ইন্ডেক্স ফাইলের সাথে ইমেজ নামক একটা ফোল্ডার, ইমেজ নামক একটা ফোল্ডারের ভিতরে আমরা ইমেজগুলো রাখছি। এই দেখেন। তো আমাদের এর জন্য আসলে লোকেশন আর পাথটা দরকার। তো আমরা এখন একটা জিনিস করব। তো এই যে আমরা ইমেজটা রাখছি, আমরা কোডটা রাখছি যে ইমেজ ফোল্ডারটা রাখছি, মানে ইন্ডেক্স ফাইলের সাথে, ইন্ডেক্স ফাইলের সাথে ইমেজ নামক ফোল্ডারে ইমেজ আইএমএ জি ইমেজ, একটা বার দিলাম স্ল্যাশ। ওকে, দেখুন এখন আমরা সেম টু সেম এখানে হবে। ওকে, সেভ করলাম, দেন আউটপুট দেখে আসি। এখন এখন কিন্তু শো করছে। তো আসলে এই মানে লোকেশনের পার্টটা খুবই জরুরি একটা বিষয়। তো আমরা এখানে একটা জিনিস একটু দেখি, আমরা লোকেশন যেহেতু পাথ নিয়ে কথা বলতেছি, দেখুন আমরা এখানে লিখছি ভিলেজ। তো আমরা একটা জিনিস বোঝার সাথে আমি ভিলেজ নামটার সাথে অ্যাড করলাম স্মল ভিলেজ, স্মল ভিলেজ। এখন একটা আন্ডারস্কোর দিলাম। ওকে, তো এখানে আমরা স্মল ভিলেজ দিছি, কিন্তু দেখেন এখানে কিন্তু শো করছে না। তো এটা আসলে ইমেজ পাথ। আমরা আসলে ইমেজের যে অরিজিনাল যে নামটা রয়েছে, বা আমরা যে ফোল্ডারে রাখবো ইমেজগুলা বা যে কোনো ফাইল, সেই ফাইল নেমের সম্পূর্ণটা আমরা কপি করে এখানে পেস্ট করতে হবে। দেখেন আমরা এখানে স্মল ভিলেজ দেই নাই, হ্যাঁ, স্মল আন্ডারস্কোর। ওকে, এখন দেখি আমরা শো করি, দেখেন এখন কিন্তু ঠিক আছে। সো ইমেজ, ইমেজের যে আমরা ফোল্ডার ভিতরে রাখছি সেই ইমেজের যে সম্পূর্ণ নামটা কপি করে আমরা এখানে লিখতে হবে, তা না হলে কিন্তু এখানে শো করাবে না। তো আসলে এটা শুধু ইমেজের ক্ষেত্রে না, সব ফাইলের ক্ষেত্রেই। আর এটার জন্য খুবই গুরুত্বপূর্ণ ইমেজ পাথ ও লোকেশন, শুধু ইমেজের জন্য না, সব বিষয়ের জন্য ইমেজ এবং সরি লোকেশন এবং পাথটা খুব জরুরি। তো আশা করি সবাই এই লোকেশন এবং পাথ সম্পর্কে বুঝতে পারেছেন। তো আজকের প্রোগ্রামে আমরা একটি বিষয় দেখব, এলিমেন্ট ইন এসটিএমএল। তো আমাদের ওয়েব পেজে আপনাকে প্রথমে যে জিনিসটা বুঝতে হবে যে আহ, সেটা অধিকাংশই বাংলাদেশের ওয়েব ডিজাইন শেখায়, বা আমি দেখেছি অধিকাংশ জায়গায় জিনিসগুলো শেখানো হয় না। কিন্তু এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় যে এলিমেন্ট দুই ধরনের হয়ে থাকে। একটা হচ্ছে ব্লক লেভেল এলিমেন্ট আর একটা ইনলাইন এলিমেন্ট। তো আমরা যদি এখানে একটা আপনাকে প্যারাগ্রাফ নিয়ে প্যারাগ্রাফ যদি দেখাই, এগুলো কেটে দিলাম আপাতত। আই লাভ বাংলাদেশ, আই লিভ হেয়ার। ওকে, তো আমরা একটু ডাবল কপি করে নিলাম। ওকে, সেম আরেকটা লাইন আমরা নিলাম। ওকে, পেস্ট করলাম। তো আমরা এখানে দুইটা লাইন দেখলাম। প্রথম লাইনে চলে এসেছি, প্রথম লাইনে চলে এসেছি, আর দ্বিতীয় লাইনে চলে এসেছে। আমরা একটা আউটপুট দেখে আসি। ঈদগে সেভ করি নাই, এর জন্য একটা লাইন চলে আসছে। দেখেন এখানে প্রথম লাইনটা চলে এসেছে, দ্বিতীয় লাইনটা চলে আসে, কিন্তু কিন্তু একই সারিতে আসে নাই।
লাইন দুটা নিচে নিচে এসেছে। ভালো করে খেয়াল করুন। ঠিক আমরা যদি দুটা ইমেজ নেই, তো আমরা এখানে ইমেজগুলো রেখেছিলাম। তো আরেকটা জিনিস ইমেজ নেওয়ার আগে, তো ইমেজ নেওয়ার জন্য একটা স্ট্যান্ডার্ড মানের যে ফোল্ডার আমরা ক্রিয়েট করতে চাই, ইমেজ সাধারণত এরকম ফোল্ডারগুলো ক্রিয়েট করা হয় আইএমজি। তো আমরা স্ট্যান্ডার্ডটা ফলো করব। তো সবসময় আমরা ইমেজ যখন কোনো ফোল্ডার নিব তখন আইএমজি নামে ফোল্ডারগুলো সেভ করে রাখবো। ওকে, তো এখানে আমরা দুইটা আগে থেকেই রাখছিলাম ইমেজ দুইটা। এখানে আমরা দুইটা ইমেজ নিয়ে নিলাম। ইমেজ, ওকে, আর দিচ্ছি। আরেকটা ইমেজ নিয়ে নিলাম। ওকে, তো আমরা একটা আউটপুটে দেখে আসি। দেখুন, আমরা যখন দুইটা প্যারাগ্রাফ নিয়েছিলাম, দুইটা প্যারাগ্রাফ নিয়েছিলাম, প্যারাগ্রাফ দুইটা কিন্তু লাইন ব্রেক করছে, মানে একই সারিতে চলে আসে নাই, কিন্তু ইমেজ দুইটি পাশাপাশি চলে আসছে। তো এটাই হচ্ছে এলিমেন্ট, বা আমরা যে এলিমেন্ট ব্লক লেভেল এবং এলিমেন্ট বলছি। তো আমরা এখানে যদি যতগুলাই প্যারাগ্রাফ নেই না কেন, যদি 50টা প্যারাগ্রাফ নিই, অবশ্যই অবশ্যই প্যারাগ্রাফগুলো নিচে নিচে চলে আসবে। এটা কেন? একটি ওয়েব পেজে বা ওয়েবসাইটের মধ্যে আহ, দেখবেন একটি আসছে, প্যারাগ্রাফটা আসছে পাশাপাশি, আর ইমেজগুলো আসছে নিচে নিচে। এটার রিজন হচ্ছে ব্লক লেভেল এলিমেন্ট এবং ইনলাইন এলিমেন্ট। তো ব্লক লেভেল এলিমেন্ট কি এবং ইনলাইন এলিমেন্ট কি? তো এটার জন্য আমাদের প্রথমেই এই প্রত্যেকটা ওয়েব ব্রাউজারে একটি ফিচার আছে, যেমন ইমপ্যাক্ট এলিমেন্ট, হয়তো আপনি জেনে থাকতে পারেন ফিচারটা সম্পর্কে। এই ফিচারটার বিশেষ সুবিধা হচ্ছে যে আমরা যদি যে কোনো এলিমেন্টকে, ধরুন আমরা এই এলিমেন্টটাকে সেকেন্ডটাকে এই সেকেন্ডটাকে এই দেখুন ইমপ্যাক্ট, ওকে, রাইট ক্লিক দিলাম, ক্লিক দিয়ে ইনফেক্টে চলে আসলো, এগোতে চলে আসলাম আমরা পেজ। সো দেখুন আমরা যে এখানে যে এতগুলা কোড লিখছি, এই যতগুলা কোড লিখছি, আমরা আর কিছু প্যারাগ্রাফ নিয়ে নিই। যতগুলো আমরা যতগুলো আমরা প্যারাগ্রাফ লিখেছি, বা সরি যে কতগুলো আমরা এসটিএমএল কোড লিখেছি, ততগুলো এখানে কিন্তু শো করতেছে। যেহেতু আমরা এখানে কোনো সিএসএস উল্লেখ করি নাই, সো মানে যে ডিফল্ট যদি কোনো জিনিস থাকে, সো এখানে কোনো শো করে নাই। তো আমরা যে এখানে যে একটু এই প্যারাগ্রাফটা যদি আমরা ক্লিক করি, কারণ আমরা ফার্স্ট অফ অল যে প্যারাগ্রাফটা, ওকে আমার একটু ভুল হয়েছে, সেভ করে নেই। ধরুন আমরা প্রথম প্যারাগ্রাফটা ক্লিক করলাম, দেখেন প্রথম প্যারাগ্রাফটা যখন আমরা ক্লিক করেছি, সম্পূর্ণ জায়গাটা কিন্তু নিয়ে নিচ্ছে। হ্যাঁ, বা আমরা যখন একটা ইমেজে ক্লিক করলাম, তখন ইমেজে ক্লিক করার সাথে সাথে কিন্তু মানে তার যে ইমেজটা যে নির্দিষ্ট হাইট হোয়েট, সেই নির্দিষ্ট হাইট হোয়েটের মধ্যেই সীমাবদ্ধ থাকছে। বা আমরা যদি প্যারাগ্রাফে যদি ক্লিক করি, তখন দেখবেন যে বাম থেকে ডানে সম্পূর্ণ যে লাইনটা, সেই সম্পূর্ণ লাইনটা জুড়ে আছে। সো এইটা কিসের জন্য হয়ে থাকে? আসলে যে প্যারাগ্রাফটা, আমরা যে এই যে প্যারাগ্রাফটা হচ্ছে ব্লক লেভেল এলিমেন্ট, আর ইমেজ যে নিয়েছি এটা ইনলাইন এলিমেন্ট। তো আমরা আরেকটু আহ, বোঝার স্বার্থে আমরা আরো কিছু একটা আমরা ইমেজ নিয়ে নিলাম। দেখুন এই ইমেজটা কপি করে ফেললাম। Okay.
দেখুন 3টা ইমেজ নিয়েছি আমরা, 3টা ইমেজ নেওয়ার ক্ষেত্রে 3টা ইমেজেই পাশাপাশি চলে আসছে, কোনো লাইন ব্রেক করে নাই, কিন্তু আমরা যতগুলা প্যারাগ্রাফ নিচ্ছি না কেন প্যারাগ্রাফগুলো কিন্তু লাইন ব্রেক করে চলে আসছে। সো এটাই আসলে মূলত ইনলাইন এবং ব্লক লেভেল এলিমেন্টের রিজন। ব্লক লেভেল এলিমেন্টটা যে প্যারাগ্রাফের ক্ষেত্রে হয়ে থাকে, আর ইনলাইন এলিমেন্টটা ইমেজের ক্ষেত্রে বেশি হয়ে থাকে। তো আমরা সেটা বোঝার জন্য, আরো বিস্তারিত বোঝার জন্য আমরা ইমেজ যে নিয়েছিলাম সেখানে নিচে আরো কিছু প্যারাগ্রাফ নিয়ে নিলাম। সরি, এই প্যারাগ্রাফগুলো কপি করে নিলাম। দেখুন এই ইমেজগুলার পরবর্তীতে যখন আমরা কিছু 2টা প্যারাগ্রাফ নিলাম, প্যারাগ্রাফগুলো আবার লাইন ব্রেক করছে। তো আশা করি এই জিনিসটা বুঝতে পারছেন। বা আমরা যদি এখন যদি ধরেন কিছু বেশি প্যারাগ্রাফ, বেশ কিছু ওয়ার্ড নিলাম, নিয়ে এই একটা প্যারাগ্রাফের মধ্যে একটা ইমেজ আমরা রাখবো। আচ্ছা, আমরা অনেকগুলো নিয়ে নিলাম। তো এখন একটা আমরা ইমেজ ঢুকাবো। তখন আমরা এই জায়গাটা রাখলাম। চলো আমরা আউটপুটটা দেখে আসি। এখন একটু খেয়াল করুন যে ফার্স্ট অফ অল একটু ছোট করে নিলাম। তো ফার্স্ট অফ অল আমরা যখন কিছু প্যারাগ্রাফ নিলাম, এই জন্য প্যারাগ্রাফগুলো নিলাম, নেওয়ার মাঝখানে একটা আমরা ইমেজ নিয়েছি, দেন আবার কিছু প্যারাগ্রাফ নিয়েছি। তো আমি আগে বলেছিলাম যে যে প্যারাগ্রাফগুলো হচ্ছে ব্লক লেভেল এলিমেন্ট, মানে নিচে নিচে আসবে, কোনো ওই পাশাপাশি চলে আসবে না, এবং ইমেজ হচ্ছে ইনলাইন এলিমেন্ট। তো ইমেজগুলা তার নির্দিষ্ট হাইট ওয়েট অনুসারে যতগুলো জায়গা, মানে যতটুকু জায়গা দখল করা ততটুকু নেবে, এর পাশাপাশি কোনো এক্সট্রা জায়গা দখল করবে না। তো দেখুন সেটাই হয়েছে কিন্তু এই ক্ষেত্রে। আপনার যদি কোডটা দেখে আসতে পারি একবার, দেখেন আমরা এই মূল একটা প্যারাগ্রাফ, এখানে ভিতরে আমরা ইমেজটা নিয়েছি। তো আশা করছি আহ, এই ব্লক লেভেল এলিমেন্টটার কাজ কি একটু বুঝতে পারছেন। ব্লক লেভেল এলিমেন্টটা খুবই আসলে একটা জরুরি বিষয়, এটা সবার জানা জানা দরকার। অনেক ক্ষেত্রে এই ব্লক লেভেল এলিমেন্ট বা এলিমেন্ট যে জিনিসটা অনেক জায়গায় শেখানো হয়ে থাকে না, বা অনেকেই এই বিষয়টা নিয়ে গুরুত্ব দেন না এই বিষয়টা নিয়ে। তো এই বিষয়টা খুবই খুবই গুরুত্বপূর্ণ। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন ব্লক লেভেল এলিমেন্ট এবং ইনলাইন এলিমেন্ট। তো আজকে আমরা একটা জিনিস দেখবো, যে আসলে এই জিনিসগুলা খুবই ইজি, বাট আমরা এই জিনিসটা আসলে সঠিক ব্যবহার কিভাবে করতে হয় বা আসলে কিভাবে ইউজ করতে হয়, কোন জায়গায় ইউজ করতে হয় আমরা এগুলো দেখবো। তো আজকে আমরা যে জিনিসগুলো দেখবো সেটা হচ্ছে কোয়েকশন ট্যাগ এবং কমেন্ট ট্যাগ। তো আসলে এই দুইটা ট্যাগই খুবই ইজি ট্যাগ। তো তাই আমরা জন্য দুইটা ট্যাগ একটা ভিডিও মধ্যে নিয়েছি। তো চলুন শুরু করা যাক। তো ফার্স্ট অফ অল আমরা দেখি যে কোয়েকশন ট্যাগ। তো কোয়েকশন ট্যাগ হচ্ছে গিয়ে একটা সাপোজ ধরেন একটা এলিমেন্ট বা এসটিএমএল কিউ ট্যাগ হচ্ছে একটা এলিমেন্ট ডিফাইন্স, ধরেন যে শর্ট কোয়েকশন ডিফাইন করে, যে শর্ট কোয়েকশনগুলোকে ডিফাইন করে এগুলা যে কিউ ট্যাগের মাধ্যমে, তো কোয়েকশন ট্যাগের মাধ্যমে। তো কোয়েকশন ট্যাগের সিম্বল হচ্ছে গিয়ে যে কিউ, আমরা কিউ ইউজ করবো। তো আমরা একটা প্যারাগ্রাফ নিচ্ছি ফার্স্ট অফ অল, প্যারাগ্রাফ নিলাম, দেন আমরা একটা লিখি wwf ওকে, দেন আমরা কোয়েকশন ট্যাগটা অ্যাপ্লাই করব। তো কোয়েকশন ট্যাগটা আমরা যখন অ্যাপ্লাই করব পি ট্যাগের মধ্যেই আমরা অ্যাপ্লাই করব। তো আমরা একটা আনসারটা লিখি।
এখানে যে কোনো কিছু লেখে এই জাস্ট আমি একটা টেক্সট আগে থেকে লিখে রাখছিলাম। তো সো আমরা ক্রিয়েশন ট্যাগটা কোথায় মার্কিং করছি, এই জায়গাটুকু থেকে এই জায়গা পর্যন্ত আমরা ক্রিয়েশন ট্যাগটা মার্কিং করছি। সো আমরা যে এটা হচ্ছে আমাদের ক্রিয়েশন বা শর্ট আনসার, শর্ট যে কোয়েশনগুলো মনে করতে কোয়েশনটাকে হচ্ছে একটা শর্ট কোয়েশন আপনি দিবেন, যে ডিফাইন করে যে শর্ট কোয়েশনটা কি, এটা এটা ডিফেন্স করে দিবে মানে কোয়েশন। তো এটা তেমন মনে কোনো ইউজ হয় না। তারপর আমরা একবার দেখলাম। তো দেন আমরা আরেকটা জিনিস দেখবো কিভাবে HTML এ কমেন্ট করতে হয়। তো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এই জিনিসটা, কিভাবে কমেন্ট করতে হয়। আচ্ছা, আমরা এটা আউটপুটটা দেখে আসি। দেখুন এই যে হচ্ছে আমরা কমেন্টটাকে ইউজ করলাম এখানে কমেন্ট। ওকে, তো সরি কিউ ট্যাগটা। ওকে, দেন আমরা এখন দেবো কমেন্ট ট্যাগটা। তো কমেন্ট ট্যাগটা কিভাবে ইউজ করতে হয় তো আমরা এবার দেখে নিই। ওকে, কমেন্ট ট্যাগটা দেওয়ার জন্য প্রথমে একটা ক্লোজ এক্সক্লেমেশন চিহ্ন দিবেন। ওকে, কমেন্ট ট্যাগ হয়ে গেছে। দেন কমেন্ট আমরা কি লিখতে পারি, রাইট ইওর কমেন্টস, ওকে। দেন ক্লোজ করার সময় আবার সেম প্রসেস, বাট এক্সক্লেমেশন চিহ্ন হবে না, এক্সক্লেমেশন চিহ্নটা হবে ফার্স্টে। হ্যাঁ, দেখেন আমরা যখন নর্মালি কোনো ট্যাগ ইউজ করেছিলাম এগুলো সাদা হয়ে গেছিল। হ্যাঁ, কমেন্ট একটা কোনো হাইড থাকবে না, কোনো শো করবে না। দেখেন আমরা লিখছিলাম রাইট ইউর কমেন্টস, এই কমেন্টটা আমি করছি, বাট এখানে শো করবে না। দেখেন এখানে কোনো শো করতেছে না। তো কমেন্ট একটা সবসময় হাইড থাকে। আপনি কোনো কোড লেখেন, আমি একটা সাপোজ একটা পি ট্যাগ দিলেন, পি ট্যাগ দিলাম। ওকে, দিস ইজ কমেন্ট, দিস ইজ কমেন্ট। মানে নিচে যে আমরা কোন জিনিসটা উল্লেখ করছি বা কোন জিনিসটা লিখছি সেটা আসলে কমেন্টের মাধ্যমে দিলে আসলে যে কোডটা পরবর্তীতে দেখবে সে আসলে বুঝতে পারবে যে এখানে নিচে কি কোন কোডগুলো উল্লেখ আছে। তো কমেন্ট আমরা লিখে দিব সবসময় যে নিচে যে কোডগুলো আছে এই যে কমেন্টের নিচে, যেন আপনি লিখলেন কমেন্ট লিখলেন বা আরো কিছু টাইটেল দিলেন, সামথিং যে কোনো কিছু দিলেন। তো সবকিছু লেখার পূর্বে আমরা একটা কমেন্ট দেওয়ার চেষ্টা করব। কমেন্টটা দিলে হবে কি সুন্দর দেখায়, বা আপনি নিচে কি লিখলেন বা করলেন, কি বোঝাতে চাচ্ছেন, একটা শর্ট টাইটেল দিয়ে একটা কমেন্ট দিয়ে দিলেন, রাইট ইউর কমেন্টস, বা দিলেন দিস ইজ আওয়ার মেইন হেডিং, সামথিং যে কোনো কিছু কমেন্ট দিয়ে দিলেন। তাহলে আসলে যে পরবর্তী কোডগুলো দেখবে সে আসলে বুঝতে পারবে। আসলে আসলে এই দুইটা ট্যাগ কোনো কিউ ট্যাগটা আসলে তেমন ইউজ করা হয় না ন্যাচারালি, বাট যে কমেন্ট ট্যাগটা অবশ্যই ইউজ করা হয়। তো কমেন্ট আমরা ভালো করে জানবো। আসলে এটা খুবই ইজি ট্যাগ, তেমন আসলে কিছু দেখার মতন নাই। তো আশা করি সবাই বুঝতে পারছেন। তো আমরা জানি যে একটি পেজে কিভাবে প্যারাগ্রাফ লিখতে হয় আমরা ইতিমধ্যেই জেনেছি। যেমন আমরা যদি এখানে লিখি একটা প্যারাগ্রাফ লিখি, একটা প্যারাগ্রাফ। ওকে, যেমন দিস ইজ simple paragraph. ওকে, সো আমরা তো এবং এটা আউটপুট যদি আমরা দেখতে চাই জাস্ট ব্রাউজারে গিয়ে রিফ্রেশ করব, দেখুন আমাদের আউটপুটটা সামনে চলে এসে দিস ইজ এ প্যারাগ্রাফ। ওকে, তো এখন আমরা যদি চাই এই যে লেখাটা বাম থেকে ডানে যাচ্ছে, এই লেখাটা কিন্তু এখন বাম থেকে ডানে যাচ্ছে। তো আমরা যদি চাই ডান থেকে বামে পাশে আসবে, মানে দ্যাট মিনস এইটা এখন বাম থেকে ডানে যাচ্ছে, আমরা চাচ্ছি এই লেখাটা ডান থেকে বামে আসবে, মানে এই দিক থেকে এই দিকে আসবে। এখন বাম থেকে ডানে যাচ্ছে, আমরা চাচ্ছি যে ডান থেকে সেই লেখাটা বামে যাবে। তো এই কাজটা যদি আমরা করতে চাই তো আমাদের যা করতে হবে, এখানে একটি অ্যাট্রিবিউট নিতে হবে।
এখানে ওকে অ্যাট্রিবিউট নিতে হবে LTR সরি LTR মিনস হচ্ছে লেফট টু রাইট। LTR মিনস লেফট টু রাইট, মানে লেফট থেকে রাইটে যাচ্ছে, আমরা ডাইরেকশন দিচ্ছি এটা লেফট থেকে রাইটে, সেই লেখাটা যাচ্ছে। তো আমরা সেভ করলাম, আমরা একটা আউটপুটে দেখে আসি। তো এটা এখন ডিফল্ট অবস্থা আছে, যেহেতু আমরা লেফট টু রাইট করছি। আমরা যদি রাইট টু লেফট করি তখন আমরা চেঞ্জটা বুঝবো, তখন এখন চেঞ্জটা বোঝা যাচ্ছে না। তো এটাকে আমরা রাইট টু লেফট করে দেখি। ওকে RTL ওকে, দেন আমরা আউটপুটটা দেখে আসি। দেখুন এটা এখন ডান পাশে চলে আসছে, ডান পাশ থেকে বাম দিকে আসছে। আগে আমরা কি করছিলাম যে বাম পাশ থেকে ডানে যাবে। তো এটা হচ্ছে একটা বেসিক ডাইরেকশনের উদাহরণ। আমরা এই ট্যাগটাকে ব্যবহার করে একটি টেক্সটকে বাম থেকে ডানে এবং ডান থেকে বামে আনতে পারবো। এবং এখানে আমাদের আরেকটি বিষয় জানা যাচ্ছে, দেখুন আমরা যে টেক্সটটা এখানে লিখেছি সেটা ডানে সরে যাচ্ছে ঠিকই, কিন্তু সেটার লেখা কিন্তু ঠিক আছে। তো আমরা যদি এই টেক্সটটাকে উল্টো করতে চাই, দ্যাট মিনস এই লেখাটাকে আমরা যদি উল্টো করতে চাই, তো আমাদের কি করতে হবে? তো আমাদের তার জন্য একটা ট্যাগ ইউজ করতে হবে BDO। ওকে, আমরা টেক্সটটাকে লিখি BDO। ওকে, তো আমরা টু লেফট। ওকে, দেন আমরা আউটপুটটা দেখে আসি। দেখুন এই যে লেখাটা বাম থেকে জানা যাচ্ছে ঠিকই, কিন্তু লেখাটা উল্টো হয়ে গেছে। আগে কিন্তু উল্টো ছিল না, তো এখন সেটা উল্টো হয়ে গেছে। দিস ইজ সিম্পল প্যারাগ্রাফ। তো এটা ছিল আগে ছিল বাম দিকে, তো এটা ডান দিকে এসে উল্টো হয়ে গেছে। তো ভিডিওর এই একটি কাজ, সেটা লেখাটাকে উল্টো করে দেওয়া। তো এই ট্যাগটা তেমন আমাদের ওয়েব ডিজাইন শেখার জন্য বা HTML জানার জন্য তেমন একটা কাজে আসে না, তারপর আমরা জানার জন্য জানলাম। কিন্তু টেক্সট ডাইরেকশনের যে RTL এবং LTR সেই ট্যাগটা কিন্তু আমাদের ইউজ করতে হবে অনেক সময়। সো এই ট্যাগটা আমাদের মাস্ট ইম্পর্ট্যান্ট জানতে হবে। তো টেক্সট ডাইরেকশনে এইগুলাই, আর তেমন কিছু নাই। আশা করি সবাই বুঝতে পেরেছেন।